বান্দরবানের লামায় মোবাইল ফোন টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত। আহতদের নেওয়া হয়েছে চকরিয়া হাসপাতালে। বিপিএল সহ টি-20 খেলাগুলোর আবেগ উন্মাদনা পুঁজি করে দেশের বিভিন্ন জায়গায় চলে জুয়ার আসর। লাখ লাখ টাকার বাজিতে নিঃস্ব হচ্ছেন অনেকে। ভালো বন্ধু হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা। শিল্প কারখানায় পুরাতন যন্ত্রপাতির কারণে বাড়ছে বিদ্যুতের অপচয়। অধিক ব্যবহারের কারণে দেখা দিতে পারে ঘাটতি। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের তাগিদ। এবং তীব্র শীতের মধ্যেই সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনী প্রচারণা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সব দলের প্রার্থীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি শাফিন জাহিদ। বান্দরবানে মোবাইল ফোনের টাওয়ার যন্ত্রপাতি বহনকারী ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। সকাল 7:30টার দিকে লামার ইয়াংছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা ফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি বাসু দাসের সাথে। বাসু, কখন কিভাবে এ দুর্ঘটনা ঘটলো? শাফিন, আজ সকাল 7:30টার দিকে চকরিয়া থেকে গ্রামীণ ফোন মোবাইল অপারেটরের এক ট্রাক শ্রমিক নিয়ে লামা উপজেলার মিরিঞ্জি এলাকায় টাওয়ার নির্মাণের কাজে আসতেছিল। এমন সময় লামার ইয়ংছা এলাকার মধ্যে ট্রাকটি খাদে পড়ে যায়। তো আমরা যতটুকু জানতে পারছি, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আমাকে জানান ঘটনাস্থলে ৩ জন নিহত হয় এবং পরবর্তীতে ঘটনাস্থলে ৩ জন এবং পরবর্তীতে আরো ৪ জন, মোট ৭ জন নিহত হয় এবং ৮ জন আহত হয়। আহতদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, বান্দরবানের থেকে জানাচ্ছিলেন প্রতিনিধি বাসু দাস। ক্রিকেটকে ঘিরে বাঙালির আবেগ উচ্ছ্বাস যেন ছাড়িয়ে যায় সবকিছুকে। মাঠ, অফিস, বাসা, পাড়া, মহল্লা সব জায়গায় ক্রিকেট যেন সব শ্রেণী পেশার মানুষকে এনে দাঁড় করায় একই সারিতে। সেই উন্মাদনা আর আবেগকে পুঁজি করেই বিপিএল সহ টি-20 খেলাগুলোতে রাজধানী শহর ও উপশহরগুলোতে স্থানীয় পর্যায়ে চলছে বাজির খেলা জুয়া। এতে জড়িয়ে পড়ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও। থাকছেন চাকরিজীবী, দিনমজুর সহ নানা শ্রেণী পেশার তরুণরা। কেন এই বাজির খেলা, আর কি কারণেই এবং কি প্রভাব পড়ছে এর ফলে তা উত্তর খুঁজেছেন শরীফুল ইসলাম। সাকিব, মাশরাফি, মুস্তাফিজ, সৌম্য, তামিমের মতো ক্রিকেটারদের বলার ব্যাট হাতে নজর কাড়া পারফরমেন্স দর্শকদের সামনে এনেছে আলাদা উন্মাদনা। হার জিতের এই লড়াইয়ে ব্যক্তিগত পর্যায়ে ছোট ছোট বাজি শুরু হয়েছে বেশ আগে থেকেই। সাধারণ মানুষের এই আবেগকে পুঁজি করে সামাজিক পর্যায়ে এখন চলছে ক্রিকেট নিয়ে বাজির খেলা জুয়া। এর পরিমাণ 50 টাকা থেকে শুরু হয়ে লাখ লাখ টাকা পর্যন্ত গড়ায়। বিপিএল, আইপিএল, সিপিএল সহ 20 ওভারের খেলাগুলোতে জুয়ার উন্মাদনা সবচেয়ে বেশি। জুয়া চলে হাটবাজার, পাড়া মহল্লার দোকানগুলোতে, যেখানে একসাথে অনেকের খেলা দেখার সুযোগ আছে। চায়ের দোকান, সেলুন ও লন্ড্রি সহ উন্মুক্ত স্থানে মাঠের খেলাকে নিয়ে আসা হচ্ছে জুয়ার টেবিলে। কত রান করবে একটা দল, এটা নিয়ে বাজি হয়। তারপর 6 ওভার পাওয়ার পেলে কত রান হবে, এটা নিয়ে বাজি হয়। অল্প কষ্টতে এই লাইনে বেশি টাকা কামান যায়। বিগ ব্যাশে না হইলো 50,000 টাকার উঠবে হারছি, কিন্তু ক্যারিবিয়ান লিগ ওই লিগে আমার না হইলো 1 লাখ টাকার উঠবে ইনকাম হয়েছিল। জয় পরাজয় কখনো কখনো সংঘর্ষে গড়ায়। একদিনে প্রায় 48,000 টাকার মতো হারছে। বন্ধুত্ব নষ্ট হয়েছে, হাতাহাতি হয়েছে, বা অনেক সময় অনেক পোলাপানরে দেখছি বাজিতে হাইরা এলাকা ছাইরা দেয়া গেছে গা। পার্শ্ববর্তী দেশগুলোর জুয়ার প্রভাব এই ভূখণ্ড ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাজি ধরার প্রবণতা চলতে থাকলে সামাজিক অবক্ষয় ছাড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যুব সমাজ। ট্র্যাডিশনাল ভ্যালুস ছিল, ভ্যালুস গুলো ভেঙে যাচ্ছে। আমাদের এখানে অর্থনৈতিক, সামাজিক এই পরিবর্তন, ট্রান্সফরমেশন এবং তার ইন্ডিকেটর চেঞ্জ হওয়ার কারণে আমরা বাইরের অনেক কালচারের এখানে অনুপ্রবেশ ঘটছে, যেগুলো মানুষের সুকুমার বৃত্তি ডেভেলপ করার জন্য সাহায্য করতো। সামাজিক অনুশাসন, রুলস অফ ল ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা। তাই যুগোপযোগী আইন তৈরির পাশাপাশি সমাজের সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ট্রানজিশনাল ফেজ আছে এখন, যে অস্থিরতাটা চলছে। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশকে ভালো বন্ধু হিসেবে বিবেচনা করে এদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার উপর গুরুত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নীতি নির্ধারণকারী পরামর্শকেরা। তাদেরই একজন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও জনসংযোগ বিষয়ক সহকারী অধ্যাপক অস্টিন লং প্রশংসা করলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিশলুর পাঠানো তথ্য আর ছবি নিয়ে রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হয় কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড বিষয়ক সংবাদ সম্মেলন। এতে কথা বলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের নীতি ও কৌশল নিয়ে কাজ করা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সহকারী অধ্যাপক অস্টিন লং। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কৌশল ও চেহারা বদলাচ্ছে উল্লেখ করে এর বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সংবাদ সম্মেলনে সময় সংবাদের এক প্রশ্নোত্তরে তিনি বলেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন মুসলিম প্রধান দেশকে জঙ্গি গোষ্ঠী আইএস টার্গেট করতে পারে বলে তার আশঙ্কা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এই মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। বর্তমান বিশ্বের বাস্তবতায় পৃথিবীর যে কোনো অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়তে পারে। তবে প্রশ্ন হলো সেই হুমকি কিভাবে মোকাবেলা করা হবে এবং কি কি পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশও যা করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্যারিস হামলার পর নিউ ইয়র্কের অধিবাসীরা শঙ্কায় থাকলেও যুক্তরাষ্ট্রে কোনো সন্ত্রাসী কার্যক্রমের হুমকি নেই বলে মনে করেন অস্টিন লং। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শিল্প কারখানায় পুরাতন যন্ত্রপাতি আর বাসাবাড়িতে অধিক খরচে বৈদ্যুতিক পণ্যের ব্যবহারের ফলে প্রতিনিয়তই অপচয় হচ্ছে বিদ্যুৎ, বাড়ছে জ্বালানি সংকট। বিশ্লেষকরা বলছেন, দেশে বর্তমান যে হারে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সেভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এ খাতে পুরোপুরি পরনির্ভরশীল হয়ে যেতে পারে দেশ। ফলে ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। দিন দিন বাড়ছে শিল্প কারখানা আর বসতবাড়ি, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি চাহিদা। কিন্তু দেশে বর্তমান শিল্প কারখানাগুলোতে পুরাতন আর অদক্ষ যন্ত্রপাতির ব্যবহারের ফলে যে হারে জ্বালানি অপচয় হচ্ছে সেভাবে চলতে থাকলে ভবিষ্যতে এ খাতে চরম সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্রমবর্ধমান এ জ্বালানি চাহিদার বিপরীতে যোগান সীমিত হওয়ায় জ্বালানি সাশ্রয় করা এখন সময়ের দাবি। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষের সচেতনতার পাশাপাশি এখন প্রয়োজন শিল্প কারখানা ও বাসাবাড়িতে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা। বিদ্যুৎটাকে সাশ্রয় করা বা দক্ষভাবে ব্যবহার করা, এটা আমাদেরকে কিন্তু সবাইকে বুঝাইতে হবে। প্রযুক্তির যে উন্নয়ন বা উন্নত প্রযুক্তি জিনিসপত্র কিন্তু এখন আমাদের দেশে চলে এসেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই যেসব যন্ত্রপাতি আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী, সেগুলিকে আমাদেরকে আস্তে আস্তে ব্যবহার করতে হবে। বিষয়টির গুরুত্ব অনুভব করে জ্বালানি সাশ্রয়ে এগিয়ে এসেছে সরকারি প্রতিষ্ঠান ইটকল। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ক্রয়ের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট ব্যবহার করি বা এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স ইউজ করি, আমরা ন্যাশনাল গ্রিড থেকে 750 মেগাওয়াট লোড কমায় ফেলতে পারবো। যেসব ইন্ডাস্ট্রি এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট ইনস্টল করতে চাই, ওদেরকে আমরা লো কস্ট লোন দেওয়ার পরিকল্পনা করেছি। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বলছে, জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এনার্জি এফিসিয়েন্সি নিয়ে আমাদের দেশে যেহেতু এর আগে কোনো কাজ হয় নাই, তো আমরা সেটা থেকে 3টা পর্যায়ে এর উপরে কাজ করি। প্রয়োজনীয় যে আইন কানুন বিধিবিধান সেগুলি প্রণয়ন করা, অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম চালু করা, এই এনার্জি এফিসিয়েন্ট যে সমস্ত টেকনোলজিগুলি আছে সেইগুলি যাতে অ্যাফোর্ডেবল প্রাইসে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করা। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখনো সময় আছে জ্বালানি ব্যবহারে সতর্ক হওয়ার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কলেজে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় বিজয় মিছিলে ছাত্রলীগের উপর শিবিরের হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে ছাত্রলীগ শিবির এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় শিবির নিয়ন্ত্রিত কলেজের 4টি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে 66 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বিজয় দিবস উপলক্ষে বুধবার বেলা 11টার দিকে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে শিবিরের নেতাকর্মীরা অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ে বলে অভিযোগ করে ছাত্রলীগ।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সামনের রাস্তায় অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর দফায় দফায় দুপক্ষই ইট পাটকেল নিক্ষেপ করলে পুরো ক্যাম্পাস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রথমে বোমা বর্ষণ করছেন, এরপরে অনবরত গুলি করছেন পুলিশের উপস্থিতিতে। পুলিশ ওদিক দিয়ে কোনো ব্যবস্থা না নিয়ে ছাত্রলীগকে পেটোয়া বাহিনীর মতো পিটিয়ে বের করে দিলেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বিজয় দিবসের অনুষ্ঠানে এসে আটকে পড়া নারী ও শিশুদের কলেজ ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে দেওয়া হয়। পটকার আওয়াজ হোক, গুলির আওয়াজ হোক, একটা আওয়াজ যেটা এদেরকে সন্দেহের কারণ হয়েছে, যেটা গুলির আওয়াজ, যার প্রেক্ষিতেই ছেলেরা উত্তেজিত হয়েছে এবং কিছুটা ভাঙচুর হয়েছে দেখছেন আপনারা। এদিকে শিবির নিয়ন্ত্রিত হলগুলো বন্ধের দাবি জানায় ছাত্রলীগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও। হোস্টেলগুলো আজকে বহু বছর যাবৎ দুর্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বহুবার প্রশাসনকে বলা হয়েছে যে আপনারা হোস্টেলটা বন্ধ করে দেন। বিকেলে জরুরি বৈঠক শেষে অনির্দিষ্টকালের জন্য কলেজের 4টি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলটা ভ্যাকেট করতে বলেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে শিবির সন্দেহে অর্ধশতাধিক জনকে আটক করেছে পুলিশ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজের 2টি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর এবং 2টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত কলেজের ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও হিসাব শাখাসহ অন্তত 10টি কক্ষ ভাঙচুর করে। একই সময়ে জীববিজ্ঞান ভবনের সামনে রাখা 2টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে মুসলিম ছাত্রাবাস এবং নতুন ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। একই সঙ্গে রাত 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। হঠাৎ করে একটা গ্রুপ তারা হই হুল্লোড় করে ঢোকার পর কলাপসিবল গেট ভেঙে তারা 2টি মোটরসাইকেল আগুন দিয়েছে। আমাদের প্রিন্সিপাল স্যারের বাসভবন অর্থাৎ অফিস ভেঙেছে, ভাইস প্রিন্সিপাল স্যার অফিস ভাঙলো, ক্যাশ শাখা ভাঙলো, অনেক কিছু তারা লণ্ডভণ্ড করে তারা আবার দৌড়ে চলে গেল। সবাই সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে আমাদের 2টি যে হোস্টেল আছে, একটা হলো মহসিন মুসলিম ছাত্রাবাস আর একটা হলো নতুন হোস্টেল। তো এই 2টো হোস্টেলই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছি এবং আজ রাত 10টার মধ্যেই আবাসিক যে ছাত্ররা থাকে তাদেরকে হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। সময় সংবাদে আরও থাকছে, 1971-এর 17 ডিসেম্বর দিনভর চলা সম্মুখ যুদ্ধের পর শত্রুমুক্ত হয় বন্দর নগরী চট্টগ্রাম। স্বাধীনতার পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন মুক্তিকামী মানুষ। এবং মাদারীপুরে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করে বিপাকে 2 স্কুল ছাত্রীর পরিবার। জামিনে বেরিয়ে আসামিদের হুমকি, ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস জেলা প্রশাসনের। সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে পৌরসভা নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা তাদের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে ঘুরছেন দুয়ারে দুয়ারে। আর নির্বাচনী পরিবেশ শেষ পর্যন্ত শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ আর বিএনপি সহ সব দলের প্রার্থীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সিলেটের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন ইকরামুল কবির। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বিভাগের 16টি নির্বাচনী এলাকার 3,40,000 ভোটার অধীর আগ্রহে তাকিয়ে আছেন 30 ডিসেম্বরের দিকে। ওই দিনই বেছে নেবেন তাদের পছন্দের পৌর পরিষদ। আর নির্বাচন কমিশন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে। এদের সবারকে নিশ্চয়তা প্রদান করা, এদের সার্বিক পরিস্থিতিকে এই সযত্নে রাখা, এটা হলো আমাদের কাজ। আমরা করব। সিলেটের বেশ কয়েকটি নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে নির্বাচনের পরিবেশ নিয়ে অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থীরা এখন পর্যন্ত সন্তুষ্ট। আমি আশাবাদী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের যে পুলিশ প্রশাসন আছেন সবাই ভালোভাবে কাজ করছেন। যেহেতু নির্বাচন সামনে আরো 15 দিন আছে, যখন এগুলে বোঝা যাবে যে তারা কতটুকু নিরপেক্ষভাবে তাদের ভূমিকা পালন করে। আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশের সিলেট বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। আমরা পুলিশ সুপারদের ইতিমধ্যে দিক নির্দেশনামূলক প্রদান করেছি।
আশা করি যে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচনটি সম্পন্ন হবে। সিলেট বিভাগের সুনামগঞ্জে 4টি, মৌলভীবাজারে 4টি, হবিগঞ্জে 5টি এবং সিলেট জেলায় 3টি পৌরসভায় মেয়র পদে 75 জন, কাউন্সিলর পদে 584 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 153 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার আর প্রচারণা। দর্শক, পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে বগুড়া পৌরসভায় আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি, শেরপুরের নকলায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং যশোরের কেশবপুরে পৌরসভায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি সাইফুর রহমান রকির কাছে। রকি, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে প্রচার প্রচারণায় পৌরসভা নির্বাচনকে ঘিরে, ঠিক তেমনটি আসলে আমি এখন বগুড়ায় আছি, বগুড়া সদর পৌরসভায় আছি। মূলত এখানেও কিন্তু 9টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানেও এই প্রচার প্রচারণাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মূলত আমরা সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, প্রার্থীদের সাথে কয়েকজন প্রার্থীদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা মূলত করে কিন্তু সকালে বেরিয়ে পড়েছেন, যেহেতু হাতে আর মাত্র সময় কয়েকদিন, তো এই কয়েকদিন তারা নষ্ট না করে এখন ভোটারদের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে। মূলত বগুড়ার এই পৌরসভাটি গঠিত হয়েছে 1991 সালে। এরপরে মূলত এখানে বিভিন্ন ধরনের সমস্যা থেকেই গেছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো রয়েছে। তো মূলত এই সমস্যাগুলোর সমাধান করে এই পৌরসভাকে মডেল একটি পৌরসভায় রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। মূলত এখানে 3 জন মেয়র প্রার্থী রয়েছেন, 26 জন রয়েছেন কাউন্সিলর প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 12 জন রয়েছেন এখানে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। তো এই কাউন্সিলর প্রার্থীরা কেউই কিন্তু সময় নষ্ট করছেন না। তো এখানকার নির্বাচন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তিনিও জানিয়েছেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে শান্তিপূর্ণ একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন তারা সম্পূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি তাদের পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়েছে। মূলত গ্রহণযোগ্য নির্বাচন দিতে যা যা করণীয় আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তারা তা করেছেন। তো এই ছিল বগুড়া পৌরসভা নির্বাচনের খবর আমার কাছে। শাফিন, এখন আমরা চলে যাচ্ছি শেরপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী হারুন, তিনি জানাবেন সেখানকার পৌরসভা নির্বাচনের খবর। ধন্যবাদ রকি। আসলে শেরপুরের যে পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবগুলো পৌরসভাই আসলে প্রচারণা এখন তুমুল প্রচারণা চলছে। বিশেষ করে নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রচারণায় একটি নতুন মাত্রা যোগ হয়েছে। প্রার্থীরা আসলে পোস্টার করেছেন, সেই পোস্টারগুলো টানানো হচ্ছে এবং প্রতিদিনই বেলা 2টার পর থেকে নির্বাচন কমিশনের যে আচরণ বিধি রয়েছে সেই আচরণ বিধি অনুযায়ী প্রার্থীরা মাইক ব্যবহার করছেন এবং মাইকেও প্রচারণা চলছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরপুরের নকলা পৌরসভায়। এই পৌরসভাও আসলে এর ব্যতিক্রম নয়। এখানেও প্রার্থীরা তাদের সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে শেরপুর পৌরসভায় মেয়র পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন হাফিজুর রহমান লিটন এবং বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মুখলেসুর রহমান তারা। এছাড়াও এই পৌরসভায় উপজেলার একজন সাবেক ছাত্রলীগ নেতা যিনি নূরে আলম সিদ্দিকী উৎপল, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এখানে আরও সাধারণ কাউন্সিলর পদ রয়েছে, সেই সাধারণ কাউন্সিলর পদে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সংরক্ষিত মহিলা যে কাউন্সিলর পদ রয়েছে সেখানেও আসলে এখানে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো একটি বিষয় জানিয়ে রাখছি যে এই পৌরসভায় একজন সাধারণ কাউন্সিলর 2 নং ওয়ার্ডের জরিফ হোসেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন। তো সব মিলিয়ে এখানে এই পৌরসভায় মোট ভোটার রয়েছেন 23,644 জন। এখানে পুরুষ ভোটার 11,506 জন এবং মহিলা ভোটার রয়েছেন 12,138 জন। আমরা ভোটারদের বিশ্লেষণ করে দেখেছি যে এখানে মহিলা ভোটারের সংখ্যাই অনেকটা বেশি। আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে আসলে অনেকটা অবহেলিত এই নকলা পৌরসভা। এই পৌরসভা এখানে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি এবং ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে ব্যবস্থাটা পৌরসভা করে থাকে সেই কাজটিও এখানে সঠিকভাবে হয় না, যার কারণে আসলে
এখানকার ভোটারদের একটি চাহিদা রয়েছে যে সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আসলে যারা এই নির্বাচনে যারা তাদের যে কাঙ্ক্ষিত কাজগুলো রয়েছে, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যারা করতে পারবেন তাদেরকে আসলে তারা ভোট দেবেন। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও বিষয়টা বলছেন যে আসলে এখানে ভোটারদের যে চাহিদা রয়েছে, বিশেষ করে নকলা পৌরসভার যে উন্নয়ন কার্যক্রম রয়েছে সেই উন্নয়ন ভাবনাকে সামনে নিয়ে আসলে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে সামনে যদি তারা নির্বাচিত হতে পারেন তাহলে এই পৌরসভার মানুষের যে চাহিদা রয়েছে, যেমন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন এবং সার্বক্ষণিকভাবে পৌরবাসীর পাশে থাকার যে বিষয়টি রয়েছে সেটি তারা নিশ্চিত করবেন। তো সব মিলিয়ে আসলে এখানে জোরদার প্রচারণা চলছে। শাফিন, এই ছিল শেরপুরের নকলা পৌরসভার খবর। এখন আমরা চলে যাচ্ছি যশোরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। ধন্যবাদ হারুনা রশিদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোরের কেশবপুর পৌরসভায়। 1998 সালে যাত্রা শুরু করা এই পৌরসভাটি কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় আমেজে মেতে উঠেছে। প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে এই জনপদ এবং এই পৌরসভার মানুষের কিন্তু ঘুম ভাঙছে প্রচন্ড শীতের মাঝে প্রার্থীদের প্রচারণার কারণে। আমরা সকালে এসে দেখেছি সেটি হচ্ছে যে প্রার্থীরা কিন্তু ভোর থেকে তারা তাদের নির্বাচনী প্রচারণার কাজে তারা কিন্তু রয়েছেন। এখানে দুইজন মেয়র প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুইজন মেয়র প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম, যিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আব্দুল সামাদ বিশ্বাস, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা এখানে ভোটার সংখ্যা, প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে এখানে ভোটার সংখ্যা 19,022 জন। এর মধ্যে নারী 9,552 এবং পুরুষ 9,470 জন রয়েছেন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী 9টি ওয়ার্ডে 27 জন এবং সংরক্ষিত আসনে 7 জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তো আমরা যে জিনিসটি এখানে উঠে এসেছে সাধারণত ড্রেনেজ, জলাবদ্ধতা বা হোল্ডিং ট্যাক্সের যে বিষয়টি এবং সুপেয় পানি, এখানকার বিনোদনের যে ব্যবস্থা, সবকিছুই কিন্তু উঠে এসেছে। তবে একটি বিষয় এখানকার মানুষের কাছ থেকে উঠে এসেছে ব্যতিক্রম, সেটি হচ্ছে আপনারা জানেন যে কেশবপুরে হনুমান একটি এখানকার ঐতিহ্যবাহী একটি প্রাণী। এই হনুমানকে সংরক্ষণের জন্য তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন যে হনুমানের যে সংরক্ষণ করা, হনুমানকে টিকিয়ে রাখা, এই বিষয়টাও তারা পৌর নির্বাচনে যারা অংশ নিচ্ছে মেয়র প্রার্থী তাদের কাছে, এখানকার স্থানীয় মানুষের দাবি তারা প্রার্থীদের কাছে দাবি করে আসছেন। এবং পাশাপাশি কাউন্সিলর প্রার্থী নারী এবং পুরুষ তারা কিন্তু তাদের কাছেও দাবি কিন্তু সাধারণ ভোটারদের বিস্তর এবং তারা তাদের স্ব ওয়ার্ডে উন্নয়ন করবেন এবং প্রার্থীদেরকে সেই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে যশোরের কেশবপুর যে পৌরসভা, এই পৌরসভার নির্বাচনী সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে শাফিনের কাছে। দর্শক, পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে এতক্ষণ ছিলেন বগুড়া পৌরসভা থেকে রিপোর্টার সাইফুর রহমান রকি, শেরপুরের নকলা থেকে হারুনুর রশিদ এবং কেশবপুর থেকে, যশোরের কেশবপুর পৌরসভা থেকে সহকর্মী তরিকুল ইসলাম। আবারও পৌর নির্বাচনের খবর। সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে টাঙ্গাইল সদর পৌরসভা এলাকায় আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। শাফিন, আপনি জানেন টাঙ্গাইলের ঠিক মোট 8টি পৌরসভায় আগামী 30 তারিখে পৌরসভা নির্বাচন হবে। তবে 8টি পৌরসভার মধ্যে আমরা এখন অবস্থান করছি টাঙ্গাইল সদর পৌরসভায়। সদর পৌরসভায় আমরা সকালেই সব খোঁজ খবর নেওয়ার পরে দুইজন যে মূল প্রার্থী, যারা দলীয় প্রতীকে যারা নির্বাচন করবেন, বিএনপির প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থী, এই দুজন প্রার্থী কিন্তু তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় তারা বের হয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু তাদের সাথে আমাদের সাক্ষাৎ ঘটেনি। তবে আমরা যেটা জেনেছি যে এখানে মোট 4 জন মেয়র পদে দাঁড়িয়েছেন। এই 4 জনের মধ্যে একজন বিএনপির, একজন আওয়ামী লীগের এবং একজন কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন এবং বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং সাথে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। তারা দুইজন কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে আমরা সকাল থেকে ঘোরাফেরার পরে যেটা দেখেছি যে এখন পর্যন্ত সেইভাবে প্রচারণা শুরু হয়েছে। দুইজন প্রার্থী তারা বের হয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তবে এখন যারা এখানে আমরা দাঁড়িয়ে আছি, সকাল থেকে আমরা যেটা দেখেছি যে প্রচারণার যে একটা মূল যে বাহন হচ্ছে পোস্টার, সেই জায়গাতে কিন্তু কাউন্সিলর পদের প্রার্থীদেরই কিন্তু প্রচারণা বেশি দেখেছি, তাদের পোস্টারই কিন্তু আমাদের বেশি চোখে পড়েছে।
কিন্তু জামিলুর রহমান মিরন তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন এবং মাহমুদুল হক সানি তিনি বিএনপি থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। আর এখানে আমরা আরও কিছু ইনফরমেশন শাফিন আপনাকে জানিয়ে রাখি। এই টাঙ্গাইল জেলার 8টি পৌরসভার টোটাল মেয়র পদে কিন্তু 25 জন দাঁড়িয়েছেন, আর কাউন্সিলর পদে 265 জন এবং পাশাপাশি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 96 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে টাঙ্গাইল পৌরসভার খবর যদি আপনাকে শুধু এই সদর পৌরসভার খবর আপনাকে জানাই, তাহলে এখানে ভোট সংখ্যা হচ্ছে প্রায় 1,09,799টি ভোট। এর মধ্যে পুরুষ এবং নারীদের ভোট কিন্তু একদম বলা যায় 52 এবং 53,000, ঠিক আধা আধি ভোট রয়েছে এবং 18টি ওয়ার্ড রয়েছে এখানে। সব মিলিয়ে আমরা আশা করছি যে প্রার্থীদের সাথে কথা বলে এবং এখান থেকে যারা আমরা যে তথ্য পেয়েছি তাতে 2 জন প্রার্থী অর্থাৎ বিএনপির যে প্রার্থী আছেন এবং আওয়ামী লীগের যে প্রার্থী আছেন মাহমুদুর রহমান সানো এবং আওয়ামী লীগের প্রার্থী জামিলুর রহমান, এই 2 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা ঘটবে। তবে সবশেষ খবর হচ্ছে যে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু এর আগে 2বার কিন্তু নির্বাচিত ছিলেন। তো এই ছিল শাফিন জাহিদ এখানকার সবশেষ খবর। দর্শক, টাঙ্গাইল সদর পৌরসভা থেকে নির্বাচনের সর্বশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন মুজাহিদ শুভ। এবার বিজয় উদযাপনের খবর। বিজয়ের 44 বছর উদযাপনে রাজধানীতে বিজয় উৎসবের রঙের দুটি স্পর্শ করে গেছে নগর মানুষের হৃদয়কে। পাশাপাশি জাতীয় সঙ্গীত আর শপথের মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের অঙ্গীকার সাধারণ মানুষের। ফখরুল শাহীন আর প্রসূস আশিনকে সঙ্গে নিয়ে সেই উদযাপনের খবর জানাচ্ছেন ফেরদৌস লিপি। ঘড়ির কাঁটা 4:31 বাজার সাথে সাথে সমস্বরে লাখো কণ্ঠে ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত। মারমুখ যেন আর মলিন না হয় সে শপথ নেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানের গণজাগরণ মঞ্চের এই আয়োজন থেকে। যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশের অঙ্গীকার ছিল সবার কণ্ঠে। তাদের আত্মাহুতি যাতে ব্যর্থ না হয় সেজন্য সক্রিয় থাকব। একই জায়গায় 71-এর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ক্ষণ তুলে ধরে সেক্টর কমান্ডার্স ফোরাম। 71-এর সকল যুদ্ধ অপরাধীদের শপথ নেওয়া হয় জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলাদেশে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ছায়ানটের 4000 শিক্ষক শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে জাগরণের গান। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে এই আয়োজন বলে জানান ছায়ানটের সাধারণ সম্পাদক। স্বাধীনতা যুদ্ধে চলাকালীন যে ধরনের গান আমরা গেয়েছি ক্যাম্পে ক্যাম্পে, বেতারে এবং বিভিন্ন জায়গায়, সেই গানগুলো আমরা এই মুক্ত আকাশের নিচে নতুন করে আমরা ফিরিয়ে আনতে চাই। শুধু গান নয়, আমরা চাই সেই অনুভূতি ফিরে আসুক। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে গতকাল জাতীয় স্মৃতিসৌধে যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের মানসপিঠে ছিল নতুন এক বাংলাদেশের স্বপ্ন। জমিনের স্বাধীনতা অর্জিত হবার 44 বছর পর বাংলাদেশ এখন অর্থনৈতিক মুক্তির দ্বারপ্রান্তে। অন্যদিকে বিশিষ্টজনেরা বলছেন এখন সময় এসেছে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন প্রিন্স আরিফিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের আধার কেটে আলো আসার এই দিন, খেলা করে সোনালী আলোর ঝিলিক। মানুষের কোলাহল জাগিয়ে তুলে ভোরের জাতীয় স্মৃতিসৌধ। হৃদয়পটে শেকল ভাঙার গান, বিজয়ের গান। শ্রদ্ধায় আর স্মরণের এই দিনে প্রাণের সব স্রোতে যেন মিশে যায় বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক স্মৃতিসৌধে। যাদের জীবন আর আত্মত্যাগের বিনিময়ে পাওয়া 56,000 বর্গমাইলের ভূখণ্ড আর একটি পতাকা, ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন তাদের। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই জন্য আমরা এখানে ফুল দিতে এসেছি। শহীদের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমি হচ্ছে আমার ছেলে ইতিহাস জানুক, আমরা স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারি, আমাদেরকে যেন ঘরের মধ্যে আটকানো হয়। 44 বছর পর সময় এখন প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলানোর। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই জিনিসটা যে আমরা এখন প্রতিষ্ঠা করতে পারিনি।
যুদ্ধাপরাধের বিচার কার্যকরের পাশাপাশি দাবি উঠেছে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, বাণিজ্যিকভাবে কোনো প্রকারই তাদের সাথে আমাদের আর সম্পর্ক থাকতে পারে না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। সঠিক পথেই আমরা আছি, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। একই সময়ে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান তারা। সবকটা জানালা আজ খুলে দেয়া ছিল। ৩০ লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশ তাই আজ মেতে আছে বিজয় উল্লাসে। অনেক না পাওয়ার গল্পের মধ্যেও একটি শক্ত অর্থনৈতিক ভিত আর যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার নতুন যে স্বপ্ন, তাতে যেন উজ্জীবনা জুগিয়ে গেল এই হাজারো মানুষের স্রোত। জাতীয় স্মৃতিসৌধ থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, সাভার। সময় সংবাদে আরো থাকছে, কাপ ফুটবলের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একাত্তরের ২৫ মার্চ রাতে পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ সংগঠিত হয় রাজধানীর পলাশী ফায়ার ব্যারাক ও আশপাশের এলাকায়। দেশপ্রেমে উদ্বুদ্ধ স্থানীয় তরুণরা ভারী অস্ত্রের বিরুদ্ধে দীর্ঘক্ষণ প্রতিরোধ অব্যাহত রাখেন। রাতের শেষ দিকে পাকিস্তানি সৈন্যরা শুরু করে ব্যাপক হত্যাযজ্ঞ। এতে শহীদ হন ২৪ জন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু স্বাধীনতার ৪৪ বছরেও বীরত্বের এই ইতিহাস সংরক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, এমন অভিযোগ শহীদ পরিবারের। বিস্তারিত মিজানুর রহমান কবিরের রিপোর্টে। রাজধানীর বুয়েট ক্যাম্পাসে অবস্থিত পলাশী ফায়ার ব্রিগেড ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম দিক থেকেই এই জায়গাটি হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের একটি প্রশিক্ষণ কেন্দ্র, যে কারণে পাকিস্তান আর্মিরও এই জায়গাটি একটি অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এখানে ফায়ার সার্ভিস কর্মী সহ স্থানীয় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন, আহত হন অনেকে। এর মধ্যে তৎকালীন ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিনের কবর রয়েছে বুয়েট ক্যাম্পাসেই। সহযোদ্ধা ও পরিবারের সদস্যরা বর্ণনা করেন সে রাতের ভয়াল স্মৃতি। রাস্তায় ওই পারে যারা লাশ ছিল পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালায় দিছে। আমার বড় ভাই আর ফায়ারম্যান সবাইরা এখানে ছিল। কিছুরা ওইখানে ড্রেস পরে, তাদের ফায়ারম্যানের ড্রেস পরে এখানে লুকায় ছিল, এক লাইন করে, তারপর তাদেরকে গুলি করে। সংশ্লিষ্টদের দাবি, সংরক্ষণের অভাবে সেই বীর যোদ্ধাদের ইতিহাস ও অবদানের কথা অজানাই রয়ে গেছে অনেকের কাছে। বাংলার দামাল ছেলেরা তাদের নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই দেশকে স্বাধীনের জন্য অবদান রেখেছে। এরকম একটি স্টেশন এখনো কেমন জানি অবহেলিত, নাজুক পরিস্থিতির। আমরা চেষ্টা করেছি, অনেক জায়গায় গেছি। মেয়র হানিফ সাহেব বলছিলেন ৪০ বছর বা ৪৩ বছর বা ৪০ বছর পাও না, যাবো আমরা এই ব্যবস্থা করে দেবো, কিন্তু আমরা গেছি লাস্টে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, সড়কের নামকরণের পাশাপাশি পলাশী ফায়ার ব্যারাকে আহত ও নিহতদের পরিচিতিও তুলে ধরা হবে স্মৃতিফলক তৈরি করে। যারা এখানে শহীদ হয়েছেন তাদের নামে সড়কগুলোর নামকরণ করানো আমাদের একটা পরিকল্পনা আছে। মাননীয় মেয়র সাহেবের নেতৃত্বেই আমরা এটা পরিকল্পনা বাস্তবায়ন করব এবং আশা করি উনি বাস্তবায়ন করে তাদের যে শহীদের ঋণ, এই ঋণ মুক্ত করতে পারবো আমরা। এ ধরনের উদ্যোগ প্রায় হারিয়ে যাওয়া ইতিহাসকে পুনরুজ্জীবিত করবে বলে মন্তব্য শহীদ পরিবারের সদস্য ও সহযোদ্ধাদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের পর সারা দেশ যখন বিজয়ের আনন্দে মেতেছিল, তখনও পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে শেষ পর্যায়ে প্রাণপণ লড়াই চালিয়েছিল চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। পাক বাহিনীর বর্বর আক্রমণ প্রতিরোধে মিরসরাই থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারি পর্যন্ত দিনভর চলা সম্মুখ যুদ্ধের পর ১৭ ডিসেম্বর শত্রুমুক্ত হয় বন্দরনগরী। এদিন চট্টগ্রামে স্বাধীনতার পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন মুক্তিকামী মানুষ। আরো জানাচ্ছেন কমল দে। বন্দরের অবস্থান সহ কৌশলগত কারণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর কাছে চট্টগ্রাম ছিল গুরুত্বপূর্ণ স্থান। তাই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রামে তাদের শক্তি সঞ্চার করেছিল সবচেয়ে বেশি। একই সাথে মুক্তিযোদ্ধারাও উপর্যুপরি গেরিলা হামলা চালিয়ে ব্যতিব্যস্ত করে রেখেছিল পাক বাহিনীকে। ১৬ ডিসেম্বর তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে মিত্র বাহিনীর কাছে পাক বাহিনীর আত্মসমর্পণের পর মুক্তির উল্লাসে মেতেছিল সারা দেশ। কিন্তু তখনও চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীকে রুখে দিতে সম্মুখ সমরে প্রাণপণ লড়ছিল মুক্তি সেনারা। যুদ্ধ চলার এক পর্যায়ে পাকিস্তান বাহিনী এর ভিতর জেনে ফেলছে বা মেজর রফিকুল জানছে যে সারেন্ডার হয়ে গেছে।
তখন যুদ্ধ বন্ধ হইতে তখন প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে। মুক্তিযুদ্ধে পাক সেনারা প্রথম প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েছিল চট্টগ্রামেই। পাক বাহিনীর জন্য আনা অস্ত্র খালাস বন্ধ করতে সোয়াত জাহাজ অবরোধ করেছিল শ্রমিক জনতা। প্রতিরোধ করতে যাব, সেখানে জেটি গেটে নেভি ফ্লিট ক্লাব থেকে আমাদের মিছিলের উপরে গুলি চালায় 21 জন বাঙালি নিহত হয়েছিল। চট্টগ্রামের বেশকটি বিহারি কলোনি ও তার আশপাশে স্বাধীনতা বিরোধীদের শক্ত অবস্থান থাকলেও সাধারণ মানুষ মুক্তিবাহিনীকে প্রতিনিয়ত সহযোগিতা করেছে। স্বাধীনতার পক্ষে যারা ছিল, সিভিল ওয়ার বোধহয় বলতে পারে সেটা, যে পাবলিকে যুদ্ধ হলো। 25শে মার্চের রাত্রের পর থেকে ভিন্ন রূপ ধারণ করে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ঢাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঠানো স্বাধীনতার ঘোষণাটি 26শে মার্চ চট্টগ্রামে কালুঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেছিলেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। পরদিন 27 মার্চ একই ঘোষণা পাঠ করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগে মামলা করে চরম বিপাকে পড়েছে মাদারীপুরের 2 স্কুল ছাত্রের পরিবার। জামিনে বেরিয়ে এসে আসামিদের অব্যাহত হুমকিতে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। তাদের অভিযোগ, প্রভাবশালীদের আশ্রয়ে হুমকি দেওয়ায় কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা না বললেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য আর শাহাদত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 13 আগস্ট মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর 2 ছাত্রীকে অপহরণ করে স্থানীয় বখাটেরা। স্বজনদের অভিযোগ, অপহরণের পর ধর্ষণ শেষে তাদের বিষ খাইয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয় রাকিব, রফিকুল ও শিপন। কিন্তু সম্প্রতি জামিনে বেরিয়ে প্রভাবশালীদের আশ্রয়ে নির্যাতিতাদের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে তারা। স্বজনদের অভিযোগ, হুমকির বিষয়টি দফায় দফায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আসামিরা ছুটে আসার কিছুদিন আগের থেকে এরা বলছে যে আর বড় ছেলে রাত কেটে হলাম, কোথায় থাকবে, এইভাবে হুমকির মধ্যেই আছি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। অবশ্য অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। হুমকির জন্য তারা যদি আমাদের সহায়তা চায়, আমাদের কাছে দরখাস্ত দিয়ে দিক বা মামলা, হুমকির জন্য মামলা দিয়ে দিক। হুমকির জন্য মামলা দিয়ে দিলে আমরা আবার তাকে অ্যারেস্ট করে ফেলবো, কোনো অসুবিধা নেই। আর পুলিশের এমন ভূমিকায় ক্ষোভ জানান বাদীপক্ষের আইনজীবী ও নারী নেত্রীরা। আসামি বাদীপক্ষকে হয়রানি করবে, এগুলি কাঙ্ক্ষিত না, অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুঃখজনক বিষয়। এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে এগিয়ে আসতে হবে। ঘটনার পরদিন সদর থানায় রকিব, শিপন সহ 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং 1 মাস পর মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করে নির্যাতিতার পরিবার। সময় সংবাদ, মাদারীপুর। এদিকে নারায়ণগঞ্জে পৃথক 2টি ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন 2 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা পুরোপুরি সংখ্যামুক্ত নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় চুলার আগুনে রান্না করতে গিয়ে রত্না নামের এক গৃহবধূ দগ্ধ হন। পরে রত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আলামিন নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত 2 জনের মধ্যে আলামিন সংখ্যামুক্ত নন। আলামিন হলো আমাদের স্মৃতিতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে 40%। 3 থেকে 4 দিন যাওয়া ছাড়া কিছুই বলা যাবে না, তবে সে একটু রিস্ক পয়েন্টে আছে। আর রত্না নামে আর একটা পেশেন্ট রিসিভ করেছি, সেটা 10 দিনে তার একটা বাচ্চা আছে, সে 20% ফ্লেম বার্ন, যে আগুনে ধরে সে মারা গেছে। ওটা তেমন একটা রিস্ক নেই। আল কায়দার সদস্য সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। এদের মধ্যে মোহাম্মদ আসিফ নামের এক সন্দেহভাজনকে ভারতীয় উপমহাদেশের আল কায়দার প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভারতীয় শাখার প্রধান বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার যৌথ অভিযানে দিল্লির উত্তর পূর্বাঞ্চলীয় শিলামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। অপর সন্দেহভাজন আব্দুর রহমানকে গ্রেফতার করা হয় উড়িষ্যা থেকে। গ্রেফতার হওয়া 2 সন্দেহভাজনের বিরুদ্ধেই বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ। গত বছর সেপ্টেম্বরে দেশটিতে আল কায়দার কার্যক্রম রয়েছে বলে জানায় ভারতীয় গোয়েন্দা সংস্থা। ফুটবলের খবর। সাফের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ বিকেল 5টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচে ভালো খেলার মধ্য দিয়েই সাফের প্রস্তুতি সারতে চায় সফররতরা। তবে কোচ মারুফুল হকের অধীনে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশ দল গতকাল বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না।
জাতীয় দলের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বাংলাদেশ দলের নতুন কোচ মারুফুল হক। তাই বিকেএসপি ক্যাম্পে শিষ্যদের নিয়ে কঠোর অনুশীলনে মগ্ন দেশের শীর্ষস্থানীয় এই কোচ। তবে নেপালের বিপক্ষে ম্যাচে 23 সদস্যের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন এমিলি, জামাল ভুঁইয়া ও গোলরক্ষক হিমেল। অন্যদিকে সংবাদ সম্মেলন শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করেছে নেপাল দল। ঘরোয়া লিগের ক্লাবের বিপক্ষে 6টি ম্যাচ খেললেও সাফের আগে এই একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে নেপালিজরা। তাই মামুনুলদের বিপক্ষে ভালো খেলেই সাফের প্রস্তুতিটা সেরে নিতে চায় তারাও। শেষ হলো বিপিএল, এবার বিশ্লেষণের পালা। কেমন ছিল বিপিএল এর তৃতীয় আসর? প্রধান নির্বাচক ফারুক আহমেদের মূল্যায়ন, এশিয়া কাপ আর ওয়ার্ল্ড টি20-র আগের দারুণ এক সময়ে মাঠে গড়িয়েছে বিপিএল। এদিকে আসরের ঘরোয়া ক্রিকেটারদের সাফল্যে সন্তুষ্ট নাইমুর রহমান আর মোহাম্মদ রফিকের মতো সাবেক ক্রিকেটাররা। স্মৃতির পাতায় লেখা হয়ে রইল বিপিএল এর তৃতীয় আসর। আবহাওয়ার রনির লাইমলাইটে আসা মুস্তাফিজ আলামিন শহীদদের বল হাতে সাফল্য, ইমরুল শাহরিয়ার নাফিসদের ফর্মে ফেরা এবারের আসরের বড় প্রাপ্তি। এশিয়া কাপ ওয়ার্ল্ড টি20-র মতো মেগা ইভেন্টের আগে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটে নিজেদের মানিয়ে নেওয়ার দারুণ এক প্ল্যাটফর্ম পেয়েছিল মাশরাফি সাকিবরা। সবকিছুকেই ইতিবাচক হিসেবে দেখছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যতটা নিয়ম কানুনের মধ্যে থেকে করা সম্ভব এবার সেটা করা হয়েছে। আমার মনে টাইমিংটা অত্যন্ত চমৎকার ছিল। আপনি জানেন টি20 ফরম্যাটে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ হবে আমাদের শীঘ্রই। প্রতিটা প্লেয়ার প্রায় 10টা করে ম্যাচ পেয়েছে। যারা সেমিফাইনাল, এলিমিনেশন আর ফাইনাল খেলে তারা বেশি পেয়েছে। যদিও ব্যাটিংয়ের দিক থেকে এক্সপেকটেশন একটু বেটার ছিল, মনে করেছিলাম যে ব্যাটসম্যানরা আরও ফর্মে আসবে। ঘরোয়া ক্রিকেটারদের সাফল্যে সন্তুষ্ট সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক নাইমুর রহমান। ওয়ার্ল্ড টি20-র মূল পর্বে খেললে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো ক্রিকেটের পরাশক্তিদের বিপক্ষে লড়তে হবে লাল সবুজের প্রতিনিধিদের। তবে বিপিএলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর প্রতিপক্ষকে তা মাথায় না এনে মাশরাফি বাহিনী যেন প্রস্তুত করে নিজেদের। পরামর্শ সাবেক এই অধিনায়কের। খেলতে নামলে অপোনেন্টের নাম দেখে খেললে তো হবে না, যেই সামনে পড়বে তার সঙ্গে জেতার জন্য খেলতে হবে। বিপিএল বাড়িয়েছে ক্রিকেটারদের আত্মবিশ্বাস, সাথে মাশরাফির অধিনায়কত্ব যোগ করেছে নতুন মাত্রা। আসর শেষে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের মূল্যায়ন এমন। সামনে ওয়ার্ল্ড কাপ, এটার জন্য সারা দুনিয়ার আগে দেখা দিল যে আমাদের টিম রেডি। তো সুতরাং আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপ যাবে বাংলাদেশ, ইনশাল্লাহ ওখানে সবাই ভালো পারফর্ম করবে। টি20 ফরম্যাটে এখনো স্বচ্ছন্দ নয় টিম বাংলাদেশ, তাই বিপিএল এর মতো আসর ক্রিকেটারদের জড়তা ঘোচাবে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটেও, এমন আশাই করেন সাবেক ক্রিকেটাররা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বান্দরবানের লামায় মোবাইল ফোন টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী ট্রাক খাদে পড়ে 7 জন নিহত। আহতদের নেওয়া হয়েছে চকরিয়া হাসপাতালে। বিপিএল সহ টি20 খেলাগুলোর আবেগ উন্মাদনা পুঁজি করে দেশের বিভিন্ন জায়গায় চলে জুয়ার আসর। লাখ লাখ টাকার বাজিতে নিঃস্ব হচ্ছেন অনেকে। ভালো বন্ধু হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা। শিল্প কারখানায় পুরাতন যন্ত্রপাতির কারণে বাড়ছে বিদ্যুতের অপচয়। অধিক ব্যবহারের কারণে দেখা দিতে পারে ঘাটতি। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের তাগিদ। এবং তীব্র শীতের মধ্যেই সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনী প্রচার প্রচারণা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সব দলের প্রার্থীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়ার খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।